ক্লাস 12 এর আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে বায়োডাইভার্সিটি কাকে বলে ও সংজ্ঞা, এবং তারপরের পার্ট হচ্ছে টাইপস বা ধরন সম্পর্কে কি কি প্রকারের বায়োডাইভার্সিটি আমরা দেখতে পাই। তো আজকে আমরা তারপরের অংশটুকু পড়ছি। তার আগে আমার মনে হচ্ছে যে এর আগের দিনের ক্লাসে আলফা বিটা গামার যে আমরা পার্থক্যটা দেখেছিলাম সেখানে হয়তো একটু বুঝতে অসুবিধা হয়েছে তোমাদের, সেই জন্য আরেকটু হালকা করে বলে দিচ্ছি। ধরো কোনো একটা অঞ্চলের মধ্যে, এর আগে ধরলাম হচ্ছে অঞ্চলের মধ্যে থাকা প্রজাতির বৈচিত্র্যকে আমরা কি বলছি, আলফা ডাইভার্সিটি। তাহলে এটাকে যদি S1 দিয়ে ডিনোট করি, চিহ্নিত করি, ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে আলফা ডাইভার্সিটি। এটা যদি S2 হয়, মানে আরো একটা অঞ্চল, তাহলে S1 এটা শুধুমাত্র আলফাটাকে ডিনোট করেছে। আর যখনই বলবো হচ্ছে বিটা ডাইভার্সিটি, তাহলে S2 আর S3 মানে দুটো আলাদা আলাদা অঞ্চলের মধ্যে যে প্রজাতিগত বৈচিত্র্য দেখতে পাবো সেটাকে বলবো হচ্ছে বিটা ডাইভার্সিটি। তাহলে এটা S2, এটা যদি S3 হয়, এটা আর একটু বড় করে করতে হতো। তাহলে দেখো তো এখানে কিছু কমন স্পিসিস আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এটা যদি C1 দিই, এটা যদি C2 দিই, এটা যদি C3 দিই, তাহলে এই দুটো কি, এই দুটো বিটা, এই দুটো বিটা। তাহলে আমরা গামা ইকুয়াল কি জানি, গামা ডাইভার্সিটি ইকুয়াল জানি আলফা প্লাস বিটা ডাইভার্সিটি। তাহলে আলফার মধ্যে কি আছে, শুধু আলফার জন্য আছে S1, তাহলে S1, আর বিটার জন্য কি আছে S2 প্লাস S3, তাহলে S2 প্লাস S3। এবার এই তিনটার মধ্যে কমন আমরা স্পেসিস দেখতে পাচ্ছি, S1 এর মধ্যে কিছু কমন স্পেসিস, S2 এর মধ্যে কিছু কমন স্পেসিস, আবার S3 এর মধ্যে কিছু কমন স্পেসিস, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি মাইনাস C1 প্লাস কমন স্পেসিস গুলোকে, তাহলে সেটা হবে কি গামা ডাইভার্সিটির সূচক। কারণ আমরা কি জানি যে গামা হচ্ছে আলফা বিটার সমন্বয়কে বলা হচ্ছে গামা ডাইভার্সিটি। তাহলে ওই জন্য এখানে বলা হচ্ছে যে আলফা প্লাস বিটার সমন্বয় S1 আর S2 আর S3 হচ্ছে এই অঞ্চলটার স্পেসিস, মানে প্রজাতি বৈচিত্র্য। এই অঞ্চলটার মধ্যে যতগুলো প্রজাতি আছে তাদের যোগফল বা ওই বৈচিত্র্যগুলোর সমন্বয়। তাহলে এটা হচ্ছে আলফা, এই দুটো হচ্ছে বিটা, আর এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা গামা, যেটাকে বলছে হচ্ছে গামা ডাইভার্সিটি। সেই জন্য এটার সূচকটা হচ্ছে S1 প্লাস S2 প্লাস S3 মাইনাস ওখান থেকে কমন স্পেসিস গুলো C1 প্লাস C2 প্লাস C3। সিম্পল জিনিস। তাহলে এটাই ছিল হচ্ছে এর আগের দিন হয়তো একটু বুঝতে অসুবিধা হয়েছিল, সেই জন্য আরেকবার বলে দিলাম। এবার তারপরে হচ্ছে আমরা পড়ব লস অফ বায়োডাইভার্সিটি। লস অফ বায়োডাইভার্সিটি। দেখো লস মানে কি, হ্রাস প্রাপ্তি। কি করে বায়োডাইভার্সিটির পরিমাণটা কমে যাচ্ছে, তাহলে এটা আমরা মনে রাখবো হচ্ছে একটা খাবারের নাম আছে হচ্ছে পোহা দিয়ে, আমরা অনেকে নাম শুনেছি পোহা, ঠিক আছে। তাহলে পি থেকে হচ্ছে পলিউশন, ও থেকে হচ্ছে ওভার এক্সপ্লয়টেশন, এইচ থেকে হচ্ছে হ্যাবিটেট লস, এ থেকে হচ্ছে এগ্রিকালচার এক্সপেনশন। কি বললাম, এগ্রিকালচার এক্সপেনশন মানে বৃদ্ধি, কৃষি জমির বৃদ্ধি। তাহলে দেখো পলিউশন প্রথমটা আছে, আমরা কি করি বিভিন্ন ভাবে, মানে মনুষ্য সৃষ্ট দ্বারা বা হচ্ছে বিভিন্ন ভাবে আমরা কি করছি, পরিবেশটাকে দূষণ করছি। ব্যাপক পরিমাণে আমরা পেস্টিসাইড ইউজ করি ফলন বাড়ানোর জন্য। তাহলে ফলনটাকে বাড়ানোর জন্য যে পরিমাণ আমরা পেস্টিসাইড ইউজ করছি বা কীটনাশক ইউজ করি, সেগুলো কি করছে, মাটির সঙ্গে মিশে মাটি দূষণ ঘটায়, জলের সঙ্গে মিশে গিয়ে জল দূষণ ঘটায়,
ঠিক আছে, বিভিন্ন ধরনের স্প্রে করি, এই স্প্রেগুলো কি করছে, বায়ু দূষণ ঘটাতে সাহায্য করছে। তাহলে এই যে আমরা যে বিভিন্নভাবে যে জল, মাটি আর বায়ু দূষণটা ঘটাচ্ছি, এর ফলে কি হচ্ছে, বিভিন্ন ধরনের যে জীব বৈচিত্র্য আছে বা বিভিন্ন ধরনের জীবগুলো কি হয়, মারা যায়। মারা যাওয়ার ফলে কি হয়, বেশি পরিমাণে পেস্টিসাইড ইউজ করার ফলে যে বিভিন্ন ধরনের পতঙ্গ আছে যেগুলোকে খাদ্য হিসাবে গ্রহণ করা হচ্ছে, প্রথম শ্রেণীর খাদক ব্যাঙ, ওরা খেতে পায় না, না খেতে পেয়ে মারা যায়। এবার ব্যাঙ মারা গেলে সাপ কি হবে, সাপ ব্যাঙ খেতে না পেয়ে সাপ মারা যাবে। তাহলে এইভাবে কি হচ্ছে, বাস্তুতন্ত্রটা বিঘ্নিত হচ্ছে বা এদের হ্রাসপ্রাপ্তি ঘটছে, এদের সংখ্যাটা কমে যাচ্ছে। কার, বিভিন্ন ধরনের জীবগুলোর সংখ্যা কমছে। জীবের সংখ্যা কমা মানে কি, জীব বৈচিত্র্যের হ্রাস হওয়া। এটাই তো বলেছে যে হ্রাসপ্রাপ্তির কারণ কি, মানে লস অফ বায়োডাইভার্সিটির কজ বা কারণ কি। তাই একটা দেখলাম হচ্ছে পলিউশন, এটা আশা করি বুঝতে পেরেছি। তারপরে হচ্ছে ওভার এক্সপ্লয়টেশন, অতি প্রজতা। কি বলা হচ্ছে, অতি প্রজতা মানে বেশি পরিমাণে শিকার করার ফলে কি হচ্ছে, কোনো একটা প্রজাতির বিলুপ্তি ঘটছে। মানে কোনো একটা প্রজাতি শিকারী প্রাণীর সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কি হচ্ছে, ওরা বেশি পরিমাণে শিকার করবে, ফলে একটা জায়গাতে কোনো একটা পার্টিকুলার স্পিসিসটা পরিমাণে কমে যায়, ফলে কি হচ্ছে, ওই বায়োডাইভার্সিটি থেকে ওই জীবটার পরিমাণটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, এটা কিসের কারণ, ওভার এক্সপ্লয়টেশন বা অতি প্রজতা বা অতি শিকারীর মানে বেশি পরিমাণে শিকার করার ফলে কি হচ্ছে, বেশি পরিমাণে মানে ওর নিম্ন শ্রেণীর প্রাণীগুলো মারা যাচ্ছে। মারা যাওয়ার ফলে কি, সংখ্যাটা যেহেতু শিকারের বেশি, ফলে কি হচ্ছে, ওই তার লোয়ার লেভেলের যে প্রাণীগুলো থাকছে সেগুলোকে খেয়ে ধ্বংস করে ফেলছে, যার দরুন বায়োডাইভার্সিটি হ্রাসপ্রাপ্তি ঘটছে। ঠিক আছে, তারপরে চলে আসি হচ্ছে হ্যাবিটেট লস, মানে কি বাসস্থানের হ্রাসপ্রাপ্তি ঘটা। কোনো কারণে ধরো বন্যা, খরা, ভূমিকম্প, তারপরে হচ্ছে অগ্নুৎপাত, এসবের মাধ্যমে যদি কোনো একটা অঞ্চলে থাকা কোনো একটা বিভিন্ন ধরনের হ্যাবিটেট মানে হচ্ছে বাসস্থানগুলো যদি ধ্বংস হয়ে যায় প্রাণীদের, তাহলে কি হবে, ওর সঙ্গে সঙ্গে জীবটাও মারা যাবে। তাহলে জীব মারা গেলে কি হবে, হ্রাসপ্রাপ্তি ঘটবে কার, জীব বৈচিত্র্যের। এই জিনিসটাই বলা হয়েছে, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্নুৎপাত এগুলোর মাধ্যমে যদি কোনো একটা জায়গার বাসস্থান যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে হ্যাবিটেট লস। এর ফলে কি হচ্ছে, জীব বৈচিত্র্যের হ্রাসপ্রাপ্তি ঘটছে বা জীব বৈচিত্র্যের হ্রাস ঘটছে। তারপরে চলে আসছে হচ্ছে এগ্রিকালচার এক্সপেনশন। দেখো, যে হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে, বেশি পরিমাণে খাদ্যের প্রয়োজন। তাহলে বেশি পরিমাণে খাদ্যের প্রয়োজনের জন্য কি, বেশি পরিমাণে শস্যেরও প্রয়োজন। কারণ বেশি পরিমাণে শস্য উৎপাদন না করলে লোকে খাবে কি। তাহলে এই শস্য উৎপাদনের জন্য এই যে বিভিন্ন ধরনের জলাশয় আছে, বিভিন্ন ধরনের বনভূমি আছে, এগুলোকে কেটে ওই জায়গাগুলোতে কি করা হচ্ছে, কৃষিকাজ করা হচ্ছে। ফলে এই এগ্রিকালচার এক্সপেনশন মানে কৃষি জমির পরিমাণটা বাড়ানোর জন্য বায়োডাইভার্সিটিটা লস হচ্ছে বা জীব বৈচিত্র্যের হ্রাস ঘটছে। তাহলে এটা যদি আমাদের 2 মার্কের জন্য আসে যে লস অফ বায়োডাইভার্সিটির কারণগুলি বলো বা জীব বৈচিত্র্য হ্রাসপ্রাপ্তির কারণগুলি লেখো, তাহলে এরকম চারটা পয়েন্ট লিখলে আমাদের হবে, আশা করি মনে থাকবে। দেখো, এখানে যদি আমি ডিফরেস্টেশন দিই, তাহলে এখানে আমি একটু আগে বললাম না, এগ্রিকালচার এক্সপেনশন মানে কি, জনসংখ্যা বৃদ্ধির জন্য বেশি পরিমাণে খাদ্যের জন্য প্রয়োজন। তাহলে খাদ্যের প্রয়োজনের জন্য কি করছে, গাছ কাটা হচ্ছে। তাহলে ওটা কিন্তু ডিফরেস্টেশন মানে হচ্ছে অরণ্য ধ্বংস, এটাও কিন্তু মানে বায়োডাইভার্সিটি লসের কারণ। ধরো একটা অরণ্যের মধ্যে বিভিন্ন ধরনের পাখি এসে বাস করছে, পাখিরা বাসা বেঁধে আছে। আমি যদি একটা গাছেই কাটি, কথা মনে বুঝি, একটা বড় ধরনের গাছ কাটলাম, ওই গাছটার মধ্যে দেখা গেলো যে 100টা পাখি বাস করতো, ওদের বাসা করা আছে ওই গাছটার মধ্যে। তাহলে যদি একটা গাছ কেটে দিই, তাহলে 100টা পাখির বাসা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখো হ্যাবিটেট লস হচ্ছে। তাহলে এক হিসাবে দেখতে গেলে মানে একই সঙ্গে দুটো কারণ হয়ে যাচ্ছে। গাছটা কাটার ফলে কি হচ্ছে, ওই গাছের মধ্যে যত ধরনের ফল থাকতো, ওই ফলগুলো খেয়ে ওরা বাঁচত। তো গাছটা মরে মানে কেটে ফেলার ফলে গাছটা মারা গেল, তার মানে ওরা ফলও খেতে পারছে না, ওদের বাসস্থানও নষ্ট হলো। তাহলে কি হবে, ওরা ওই জায়গা থেকে চলে যাবে। এবার কিছু কিছু যে সমস্ত পাখির মানে ছোট বাচ্চাগুলো ওখানে থাকছে বা ডিম পেড়ে রাখা হয়েছে, সেগুলো তো মারা যাবে। তাহলে একসঙ্গে কতগুলো পাখির ডিম নষ্ট হলো। তার মানে কি, ওরা বড় হয়ে
ডিম ফুটে যখন বাচ্চা বের হবে, তো গাছটাই তো মারা গেল, তাহলে সঙ্গে সঙ্গে কি হলো, বিভিন্ন ধরনের পাখির ডিমগুলো নষ্ট হয়ে গেলো। তাহলে একসঙ্গে আমরা অনেকগুলো পাখিকে মেরে ফেললাম। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে এই সমস্তই হচ্ছে কিসের কারণ, বায়োডাইভার্সিটি হ্রাসপ্রাপ্তির কারণ। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে আমরা 2 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখবো। মনে রাখবো কি দিয়ে? প্রভাব দিয়ে। ওনাকে বলি না মাল পোহা দিয়ে বলি নাম, কেউ পোহা বলে শুধু। আচ্ছা, তারপরে চলে আসি হচ্ছে ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি। ইম্পর্টেন্স মানে গুরুত্ব, ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি। এটা আমরা মনে রাখবো হচ্ছে ফেম দিয়ে, FAME। ঠিক আছে, দেখো এফ থেকে আসবে হচ্ছে ফুড। ঠিক আছে, দেখো স্পষ্ট বুঝতে পারছো। তাহলে এ থেকে আসবে অ্যাস্থেটিক ভ্যালু, অ্যাস্থেটিক ভ্যালু বা সৌন্দর্যায়ন, সৌন্দর্যায়ন হলো। থার্ড পয়েন্টে আছে এম দিয়ে মেডিসিনাল ভ্যালু বা মেডিসিন। ই থেকে আসছে ইকোলজিক্যাল ব্যালেন্স। দেখো ইকোলজিক্যাল ব্যালেন্স বা বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখা। দেখো কি কি গুরুত্ব আমরা পাচ্ছি জীববৈচিত্র্যের ফলে। ফুড, আমরা বিভিন্ন ধরনের যে খাদ্যগুলো খাই, ফলমূলগুলো খাচ্ছি, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, ঠিক আছে, কলা, আপেল, লেবু ইত্যাদি। তাছাড়া হচ্ছে মধু। এই সমস্ত জিনিসগুলো, সমস্ত কিছু আমরা কোথা থেকে পাচ্ছি? উদ্ভিদ থেকে। তাহলে উদ্ভিদটা কিসের পার্ট? বায়োডাইভার্সিটির। আমরা এর আগের দিনই পড়েছিলাম যে বায়োডাইভার্সিটির সংজ্ঞায় হচ্ছে উদ্ভিদ ও প্রাণীদের ভ্যারাইটি অফ লিভিং থিংস প্রেজেন্ট অন আর্থ। এর আগের দিন দেখেছি। তাহলে ওখান থেকে আমরা কি বুঝতে পারছি? এই যে যত সমস্ত আমরা ফুড দেখতে পাচ্ছি বা খাদ্য গ্রহণ করছি, আমরা যে সমস্ত ফলগুলো খাচ্ছি, সমস্ত কিছু কোথা থেকে আসছে? উদ্ভিদ থেকে। তাহলে এই যে জিনিসগুলো বা কিছু কিছু জিনিস আমরা প্রাণী থেকেও পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে এগুলো আমাদের কিসের কাজে লাগছে? মানে খাদ্য হিসাবে আমরা গ্রহণ করছি, আমাদের পুষ্টি বৃদ্ধির জন্য কাজে লাগছে। তারপরে চলে আসছে হচ্ছে অ্যাস্থেটিক ভ্যালু। এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি সৌন্দর্যায়ন। কোনো একটা জায়গার সৌন্দর্য বৃদ্ধি হয় কিসের দ্বারা? এই জীববৈচিত্র্যের দ্বারা। ধরো কোনো একটা ফাঁকা মাঠ আছে, এবার ওই মাঠে এমনিতে কেউ হয়তো যাবে না, যদি সেটা খেলার মাঠ না হয়, এমনি কোনো মাঠ পড়ে আছে ফাঁকা, কিন্তু ওখানে যদি আমি চারিদিক দিয়ে একটা প্রাচীর করে দিই, একটা সুন্দর করে গেট করে দিই, আর ভিতরে যদি মানে 8-10 রকমের অ্যানিমাল রেখে দিই, যেমন হচ্ছে ধরো দুটো হাতি রাখা হলো, দুটো গন্ডার রাখা হলো, ঠিক আছে, একটা বাঘ রাখা হলো, দুটো ময়ূর রাখা হলো, তাহলে কি হলো? ওখানে আমি কি করলাম? ওই জায়গাটার সৌন্দর্যায়ন বৃদ্ধি করে দিলাম, মানে ওই জায়গাটার সৌন্দর্যটা বৃদ্ধি করে দেওয়া হলো। তাহলে এই যে সৌন্দর্যায়ন বৃদ্ধি হওয়ার ফলে কি হবে? পর্যটকরা ছুটে ছুটে যাবে ওই জায়গাটাতে দেখার জন্য, পরিভ্রমণ করার জন্য। মানে কি কি প্রাণী ওখানে রাখা হয়েছে বাচ্চাদের নিয়ে যাবে দেখার জন্য। তাহলে কি হবে? এক হিসাবে অ্যাস্থেটিক ভ্যালু প্লাস হচ্ছে এখান থেকে আমরা কিছু অর্থ উপার্জন করতে পারি বা ইকোনমিক্যাল ভ্যালু বৃদ্ধি পায়, অর্থনৈতিক মূল্য আসবে কোথা থেকে? এই যে কোনো একটা জায়গার সৌন্দর্যায়ন বৃদ্ধি করা, তো ওই জায়গাটাতে কেউ যেত না, কিন্তু ওই জায়গাটাতে ঘিরে দেওয়ার ফলে বা প্রাচীর দিয়ে একটা মানে চিড়িয়াখানার মতো যদি করে দেওয়া হয়, যে 8-10টা প্রাণী ওখানে রাখা হলো, তবুও কিন্তু প্রতিদিন মানে মানুষেরা দেখতে যাবে। তাহলে কিসের জন্য? আগে তো যাচ্ছিল না, কিন্তু ওই জায়গাটার আমি যে 8-10টা ওখানে অ্যানিমাল রাখলাম, ওই অ্যানিমাল রাখার ফলে যেটা সচরাচর আমরা অন্য জায়গায় দেখতে পাচ্ছি না, তো এই জায়গাটাতে নিয়ে আসা হয়েছে। ফলে আমরা কি করি? যেহেতু ওই জায়গাটার সৌন্দর্যায়ন বৃদ্ধি হলো, সেই জন্য সেখানকার মানে কোনো একটা জায়গার সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে। আমি একটা জায়গাতে একটা ময়ূর রেখে দিলাম, তাহলে ওই জায়গাটার সৌন্দর্যটা বৃদ্ধি পাবে নিশ্চয়ই। সেই জন্য বলা হয়েছে যে অ্যাস্থেটিক ভ্যালু বৃদ্ধি করতে সাহায্য করে কে? বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য।
তাহলে কোনো একটা জীবকে যদি কোনো একটা জায়গায় রেখে দেওয়া যায় তাহলে ওই জায়গাটার সৌন্দর্যটা বৃদ্ধি পায়, 1 নম্বর। প্লাস হচ্ছে যদি একাধিক থাকে ওখানে ওরকম ধরনের স্পেসিস, তাহলে কি হবে, ওই জায়গা থেকে আমরা কিছুটা অর্থনীতি লাভ করতে পারবো, কিছুটা না প্রচুর পরিমাণে, যদি সেটা বিশাল পরিমাণ মানে এরিয়া জুড়ে থাকে, প্লাস হচ্ছে পর্যটকরা সেখানে যদি ভ্রমণ করতে যায় তাহলে। যেরকম হচ্ছে তোমরা নাম শুনবে যে দার্জিলিংয়ে আছে, কলকাতায় আছে, ঠিক আছে, চিড়িয়াখানা। তাহলে ওখানে প্রচুর পরিমাণ মানে মানুষ ওখানে কি করতে যায়, ভ্রমণ করতে যায়, বাচ্চাদের নিয়ে দেখাতে যায়। তাহলে সেরকমই জিনিস যদি আমি একটা বা দুটো যদি স্পেসিস একটা কোনো ফাঁকা জায়গায় রেখে দেওয়া যায়, তবুও কিন্তু মানুষ দেখতে আসবে। সেই জন্য বলা হয়েছে যে সৌন্দর্যায়ন বৃদ্ধি করতে সাহায্য করে, আর এখান থেকে আমরা অর্থনৈতিক মূল্য লাভ করতে পারি। তারপরে চলে আসে হচ্ছে থার্ড পয়েন্ট, মেডিসিন। দেখো আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদদের নাম শুনেছি, যেমন হচ্ছে রেসারপিন, কুইনাইন। কুইনাইন কি করতে সাহায্য করে, ম্যালেরিয়ার ওষুধ হিসাবে কাজ করে। রেসারপিন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। বাসক পাতা কি করতে পারে, আমাদের সর্দি কাশি লাঘব করতে সাহায্য করে বা সর্দি কাশি কমাতে সাহায্য করে। তারপরে হচ্ছে হাঁপানির ওষুধ হিসাবে কাজ করে। তারপরে শুষ্ক বা রুক্ষ ত্বক, অ্যালোভেরা আমরা শুনেছি ঘৃতকুমারী যেটাকে বলা হয়, অ্যালোভেরার জেল দিয়ে ঘষলে সেই রুক্ষ ভাবটা চলে যায়। তাছাড়া হচ্ছে এই যে আকন্দ পাতা বিভিন্ন ধরনের ব্যথা বেদনা উপশম করতে সাহায্য করে। তাহলে এই যে মেডিসিনাল কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা হয় যে মেডিসিন মানে হচ্ছে বিভিন্ন ধরনের ঔষধ হিসাবে কাজে লাগছে কি, উদ্ভিদ মানে উদ্ভিদের বিভিন্ন উপাদানগুলি, ঠিক আছে। তাহলে রেসারপিন দেখলাম, কুইনাইন দেখলাম, বাসক পাতা দেখলাম, তারপরে হচ্ছে আকন্দ পাতা দেখলাম, এরকম বিভিন্ন ধরনের ঘৃতকুমারী দেখলাম। এরা কি করছে, মানে মেডিসিন হিসাবে কাজ করছে, ঠিক আছে। তাহলে এই মেডিসিনাল ভ্যালু আছে একটা, এটা কিসের আমরা পাঠ করছি, বায়োডাইভার্সিটি। তাহলে এই সমস্ত উদ্ভিদ থেকে আমরা বিভিন্ন ধরনের উপকারী মেডিসিন পেয়ে থাকি বা ওষুধ পেয়ে থাকি। তাছাড়া হচ্ছে হাঙর, কড লিভার মাছের মানে তেল থেকে এক ধরনের মানে যাদের হার্টের সমস্যা আছে তাদের দেখবে বিভিন্ন ধরনের অ্যামোয়ের ওষুধ দেওয়া হয়, ঠিক আছে। ওই অ্যামোয়ের ওষুধের মধ্যে মানে অনেকে খেয়ে থাকে, জেল টাইপের একটা ট্যাবলেট পাওয়া যায় দেখবে, ওটা মানে ডেইলি খেতে বলে ডাক্তাররা বা নিজে থেকে কোনো ওষুধ দেয়। ওগুলো হচ্ছে ওই হাঙর মাছের লিভার থেকে তৈরি হওয়া এক প্রকার ওষুধ। তাহলে আমরা মাছ থেকেও পাচ্ছি। তাহলে এই জিনিসগুলো আমাদের কিসের কাজে লাগছে, এগুলো হচ্ছে এক একটা মেডিসিনাল ভ্যালু, মানে বিভিন্ন ধরনের মেডিসিন বা ওষুধ আমাদের প্রাণীদের কাজে লাগছে। তারপরে চলে আসে হচ্ছে ইকোলজিক্যাল ব্যালেন্স। দেখো বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে কে, বায়োডাইভার্সিটি। আমরা অক্সিজেন নিচ্ছি আর ওরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে। শুধুমাত্র এটা না, প্রকৃতিতে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে কে, বায়োডাইভার্সিটি। মানে কোনো একটা প্রাণী যদি ধ্বংস হয়ে যায় ওর জন্য পরের প্রজাতিটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। কিরকম, ধরো ঘাস, ফড়িং, ব্যাঙ, সাপ, ঈগল, এই যে একটা আমি ফুড চেইন আঁকলাম বা লিখলাম, তাহলে কোনো একটা প্রজাতি আমি কি বললাম, ধরো ফড়িং, যত ধরনের ফড়িং আছে এগুলোকে মেরে ফেলা হবে। তাহলে ব্যাঙ কি খেয়ে বাঁচবে, শুধু কি ফড়িং খেয়ে বাঁচে, অন্যান্য কীটপতঙ্গ খায়। তো ওই কীটপতঙ্গগুলোকেও যদি ধ্বংস করে দেওয়া হয় পেস্টিসাইড ইউজ করে করে, আর যদি ব্যাঙগুলোকেই ধ্বংস করে দেওয়া হয়, তাহলে কি হবে, পরবর্তী যে প্রজাতিটা থাকবে সাপ, এদেরকে না খেতে পেয়ে ওরা মারা যাবে। মানে একটা বিশাল বড় এফেক্ট বা প্রভাব পড়বে কিন্তু বাস্তুতন্ত্রের উপর। তাহলে এই প্রভাবটা মানে বজায় রেখেছে কে, এই প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখেছে কে, বায়োডাইভার্সিটি। মানে ওদের সংখ্যাটা থাকার জন্যই কি হচ্ছে, আমরা ওদের কাছ থেকে উদ্ভিদদের কাছ থেকে কিছু হেল্প পাচ্ছি, আবার আমাদের কাছ থেকে ওরা কিছু হেল্প পাচ্ছে। এই যে জিনিসটা, এই যে মানে আদান প্রদানটার জন্য কি হচ্ছে, মানে একে অপরের উপর আমরা নির্ভরশীল এবং বেঁচে আছি খুব ভালোভাবে।
তাহলে ইকোলজিক্যাল বা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে কে? বায়োডাইভার্সিটি। প্লাস হচ্ছে এদের কাছ থেকে আমরা ফুড পাচ্ছি, অ্যাস্থেটিক ভ্যালু পাচ্ছি, সৌন্দর্যায়ন বৃদ্ধি হচ্ছে, মেডিসিন পাচ্ছি, আর প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকছে। তাহলে এটা গেল হচ্ছে ইম্পর্টেন্স। আর এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে পারি, এই যে এখানে যে ছোট করে লিখেছি, বা ইকোনমিক্যাল ভ্যালু বা অর্থনৈতিক মূল্য বৃদ্ধি হয়, ভ্যালু বৃদ্ধি পায় কার দ্বারা? বায়োডাইভার্সিটির দ্বারা। তাহলে এই 5টা আমরা বৈশিষ্ট্য লিখতেই পারি। তাহলে 2 মার্কের জন্য হোক বা 3 মার্কের জন্য হোক, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। বোঝা গেল? যেটা মনে রাখবো কি দিয়ে? ফেম দিয়ে। আশা করি সকলের মনে থাকবে। এবার চলে আসি হচ্ছে থার্ড পয়েন্টে। সেটা কি? দেখো যে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীরা আছে, এই বন্যপ্রাণীদের অবলুপ্তির কারণ বা বন্যপ্রাণীর ধ্বংসের কারণ, বন্যপ্রাণী অবলুপ্তির কারণ। এটাই যদি আমাদের 5 মার্কের বা 3 মার্কের আসে, আমরা এমনিতে বানিয়ে লিখতে পারবো, কিন্তু আমাদের সহজভাবে ট্রিক্স দিয়ে মনে রাখলে কি হবে, টোটালটাই আমাদের মনে থাকবে। আর পরীক্ষার সময় হয় কি যে মেন পয়েন্টগুলো ছাড়া চলে যায়, সেই জন্য হয়তো বানিয়ে 2-4টা লিখলাম, বাকিগুলো বাকি থেকে যায়। চেষ্টা করবে সবগুলো দেওয়ার। তো এটা মনে রাখবো কি দিয়ে? দেখো, আমি যদি কোনো একটা চাবি ধরি, তো চাবির মধ্যে খাঁজ থাকে না? এবার ওই খাঁজ না থাকলে তো তালা খুলবে না। তাহলে একটা চাবির মধ্যে যে খাঁজ দেখতে পাই, ওই খাঁজটা যদি খুব বেশি পরিমাণে থাকে, তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে গভীর বা প্রগাধ। তাহলে এখানে মনে রাখবো হচ্ছে প্রগাধ চাবি খাঁজ দিয়ে। কি দিয়ে? দেখো, প্রগাধ চাবি খাঁজ। ঠিক আছে? দেখো, এটা দিয়ে মনে রাখার চেষ্টা করবো, বন্যপ্রাণী অবলুপ্তির কারণ। একবার এটা জিনিস মাথায় রাখবে, তাহলে তোমাদের পয়েন্টগুলো অটোমেটিক মনে পড়ে যাবে। ঠিক আছে? দেখো কিভাবে। প্রথমে প্রোটা ধরছি, এটা হচ্ছে প্রাকৃতিক কারণ। ঘুরে ফিরে সমস্ত কিছু এগুলোই হবে, কিন্তু এটা মনে রাখলে আর কোনো কিছু মনে রাখার দরকার নেই, এটাই সব জায়গায় লিখলেই হবে। বোঝা যাচ্ছে? মানে আমরা যদি বলি এখানে যে বায়োডাইভার্সিটি লসের কারণ কি বা হ্রাসপ্রাপ্তির কারণ, ওটাও এখানে লিখতে পারি। বা যদি বলি বন্যপ্রাণী অবলুপ্তির কারণ কি, এটাও এখানে লিখতে পারি। মানে কারণ হিসাবে যখনই কোনো কিছু অবলুপ্তির কারণ দিবে, তখনই আমরা এটা লিখব। অবশ্য আগে কোশ্চেনটা দেখতে হবে যে ওখানে কি চেয়েছে, বুঝে শুনে। তাহলে প্রাকৃতিক কারণ গেল। গ থেকে গবেষণা, ধ থেকে ধ্বংস। ধ্বংস কি? আবাসস্থল ধ্বংস বা আবাসস্থল ধ্বংস বা বাসস্থান ধ্বংস, এক কথায় আবাসস্থল ধ্বংস। তারপরে চ থেকে চিত্ত বিনোদন। কি বিনোদন? চিত্ত বা মন, চিত্ত বিনোদন। শুধু পয়েন্টগুলো লিখছি, আমি পরে বলছি কারণটা। বহিষ্ঠী এখানে লিখবো বিদেশে রপ্তানি, বিদেশে রপ্তানি। ক্ষয়াগার থেকে খাদ্য, খাদ্যের জন্য, খাদ্যের জন্য। আর 7 নম্বর লিখবো হচ্ছে বর্কার্য থেকে জনসংখ্যা বৃদ্ধি। দেখো, ঘুরে ফিরে ওগুলোই কারণ আসবে, কিন্তু এটা মনে রাখলে আর কোনো কিছু দরকার নেই। এবার 7টা পয়েন্ট যদি তুমি 3-4 লাইন করেও লিখো, তাহলেও 5 মার্কের জন্য এনাফ। এটা মনে রাখলে আমাদের যথেষ্ট। দেখো, প্রথমটা যে হচ্ছে প্রাকৃতিক কারণ। এটা একটু আগে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক কারণে যদি বন্যপ্রাণী ধ্বংস হয়ে যায়, যেমন বন্যা, খরা, ভূমিকম্প, অগ্নুৎপাত ইত্যাদি।
তাহলে এগুলো সমস্ত কিছু কি করছে? ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক কারণ, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্নুৎপাত ইত্যাদি দ্বারা যদি কোনো একটা জায়গা পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তাহলে কি সেখানকার গোটা বন্যপ্রাণীগুলো কি অবলুপ্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মারা যাবে, ধ্বংস হয়ে যাবে। তারপরে চলে আসছি গবেষণা। দেখো, বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণার জন্য বা হচ্ছে এই যে বিভিন্ন ধরনের কোর্সগুলো থাকে, যেমন হচ্ছে ধরো বায়োলজিক্যাল কোর্স যেগুলো আছে, জুওলজি বলো, বোটানি বলো। বোটানির ক্ষেত্রে উদ্ভিদদের মানে ডিসেকশন করা হয়, কিন্তু যেটা হচ্ছে জুওলজি, সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাণীদের ডিসেকশন করা হয়, মানে কেটে ওদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কীভাবে আছে সেটা দেখা হয়। তাহলে এই ধরনের গবেষণার ক্ষেত্রে কী করা হয়, যদি আমি জুওলজির কথাই বলি, তো সেখানে দেখবে যে মাছকে ডিসেকশন করা হয়। তারপরে হচ্ছে আগে ব্যাঙ ছিল, এখন ব্যাঙ আর নেই। ইঁদুর ছিল, ইঁদুরটাকে হয়তো তুলে দিয়েছে, সাদা ইঁদুর, এমনি ইঁদুর না কিন্তু, ঠিক আছে, হোয়াইট র্যাট। তাহলে মাছ, ব্যাঙ, সাদা ইঁদুর, তাছাড়াও আরো অনেক কিছু, আরশোলা, কেঁচো, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা আমরা প্রজাতি পেলাম যাদের ডিসেকশন করা হয়, মানে ওদেরকে কাটা হয়, কেটে নিয়ে ভিতরের জিনিসগুলো দেখা হয় যে কোনটা কিভাবে আছে। তাহলে এই যে গবেষণা বলতে কি, কেউ হয়তো বায়োলজির কোনো কোর্স করছে, মানে হচ্ছে জুওলজি পড়ছে বা হচ্ছে ফিজিওলজি পড়ছে, ওই ক্ষেত্রে ওরা কি করছে, বিভিন্ন ধরনের জিনিসগুলোর ব্যবচ্ছেদ করে বিভিন্ন পার্টসগুলো দেখে। তাহলে এদের মাধ্যমে কি হচ্ছে, গবেষণার ফলে বা বিভিন্ন ধরনের সায়েন্টিফিক রিসার্চের জন্য অনেক প্রাণীদের নিধন করা হয়, হত্যা করা হয়। তাহলে এদের মাধ্যমে কি হচ্ছে, এই সমস্ত প্রাণীগুলো মারা যাচ্ছে। তাহলে এটার জন্য কি হচ্ছে, এদের সংখ্যাটা ধীরে ধীরে কম হচ্ছে বা অবলুপ্ত হচ্ছে। এখানে তো বলেই দেওয়া হয়েছে যে বন্যপ্রাণী অবলুপ্তির কারণ। তাহলে এই সমস্ত জিনিসগুলো যে হত্যা করার ফলে বা এদেরকে ব্যবচ্ছেদ করার ফলে এদের সংখ্যাটা ধীরে ধীরে কমে যাচ্ছে, যেটার কারণ কি, গবেষণা। সেই জন্য বলা হচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিক কারণ বা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা ও মানে বায়োলজিক্যাল গবেষণার জন্য বিভিন্ন প্রাণীদের নিধন করা হয় বা ব্যবচ্ছেদ করার ফলে এদের সংখ্যাটা ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে। তারপর চলে আসি 3 নম্বর, আবাসস্থল ধ্বংস। দেখো কি আছে, আমরা একটু আগে দেখলাম আবাসস্থল ধ্বংস মানে কি, ওরা বিভিন্ন প্রাণীরা যে জায়গাতে বসবাস করছে সেই জায়গাগুলো যদি কোনো কারণবশত এই যে জনসংখ্যা প্রসারের জন্য বা হচ্ছে শিল্পের প্রসারের জন্য, বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা গড়ে ওঠার জন্য কি হচ্ছে, আমরা বনভূমি ধ্বংস করছি, আমরা বিভিন্ন জলাশয় মাটি দিয়ে বুঝিয়ে দিয়ে সেখানে আমরা শিল্প কলকারখানা গড়ে তুলছি। এর ফলে কি হচ্ছে, একটা জলাশয় যদি মাটি দিয়ে মাটি ফেলে যদি ওটাকে ভরাট করা হয়, তাহলে ওই জলাশয়ের মধ্যে প্রচুর পরিমাণে স্পেসিস থাকে, ওখানকার একটা ইকোসিস্টেম আছে, ওই ইকোসিস্টেমটা পুরোপুরি কী হবে, ধ্বংস হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তাহলে পুরোপুরি একটা আবাসস্থল ধ্বংসের মাধ্যমে আমরা কি করছি, বন্য প্রাণীদের অবলুপ্ত করে ফেলছি। তাহলে এটা কি গেল 3 নম্বর কারণ, আবাসস্থল ধ্বংস। 4 নম্বর হচ্ছে চিত্ত বিনোদন। দেখো 4 নম্বর পয়েন্টে কি আছে, যে মনের আনন্দের জন্য আমরা অনেক সময় কি করে থাকি, বিভিন্ন প্রাণীদের হত্যা করে থাকি। কিরকম, আগেকার দিনে রাজা মহারাজারা কি করতো, মানে শিকারে বের হতো, তোমরা অনেক সিনেমায় দেখবে, বাহুবলীতে দেখেছো অনেকে। তাছাড়া হচ্ছে আমরা অনেক সময় কি করি, যে দেখবে অনেক ছোট বাচ্চারা তীর বা হচ্ছে বাটুল বলি আমরা ওটাকে, ওয়াই শেপের থাকে এরকম একটা, এই বাটুল দিয়ে অনেক পাখিদের হত্যা করে, ঠিক আছে। তাহলে এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের মনে একটা আনন্দ লাগছে, যাক আমি একটা শিকার করতে পারলাম। তাহলে এই জিনিসগুলো কি হচ্ছে, মনে আনন্দ দেওয়ার জন্য বা অনেকের চিত্ত বিনোদনের জন্য, মনের উৎসাহ বাড়ানোর জন্য বা নিজের মনের আনন্দের জন্য ওরা কি করছে, অনেক প্রাণীদের হত্যা করে থাকে। তারপর চলে আসছে হচ্ছে বিদেশে রপ্তানি। বিভিন্ন কি হয়েছে, যে চোরা শিকারীরা কি করে, গন্ডার, হাতির দাঁত, মানে গন্ডারের
সিংহ, তাহলে মানে গন্ডারের শিং, হাতির দাঁত, বাঘের চামড়া এই সমস্ত প্রাণীদের হত্যা করে কস্তুরী মৃগ। তো এই ধরনের প্রাণীদের হত্যা করে ওদের মূল্যবান জিনিসগুলো কি করে বিদেশে রপ্তানি করে অধিক অর্থের উপার্জনের লোভে। তাহলে এটার কারণেও আমরা কি করতে পারছি, বন্য প্রাণীদের মানে অবলুপ্তি ঘটছে এই সমস্ত চোরা শিকারীর দ্বারা। মানে ওরা লুকিয়ে বা চুরি করে শিকার করে, হত্যা করে ওদের বিভিন্ন পার্টসগুলো মানে যেগুলো হচ্ছে বহু মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোকে বিদেশে রপ্তানি করে অর্থ উপার্জন করে। তারপরে চলে আসছি খাদ্যের জন্য। এই পয়েন্টটা কিরকম, আমরা অনেক সময় এই যে একটু আগে বললাম যে তীর ধনুক বা হচ্ছে বাটুল দিয়ে শিকার করা, বিভিন্ন পাখিদের আমরা হত্যা করি, কচ্ছপদের আমরা হত্যা করি, মাছেদের হত্যা করি, তারপর আমরা বন মোরগ বলে নাম শুনেছি, বন মুরগি, এদেরকেও অনেক সময় এত এদের হত্যা করা হয়েছে কারণ এদের মাংসটা কি খুবই সুস্বাদু। তাহলে এই সুস্বাদু মাংসের স্বাদ গ্রহণ করার জন্য বা টেস্টটা নেওয়ার জন্য অনেকে আমরা কি করি যে ওদেরকে হত্যা করে থাকি ওই সমস্ত প্রাণীদের। এই আমরা যে খাদ্য গ্রহণের জন্য যে আমরা যে হত্যাটা করছি ফলে কি হচ্ছে ওই প্রাণীটা অবলুপ্ত হচ্ছে, এখন আর বন মুরগি দেখতেই পাওয়া যায় না। তারপরে চলে আসে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। এটা হচ্ছে সব জায়গায় আমরা দেখতে পারবো। দেখো ধীরে ধীরে যে হারে জনসংখ্যা বৃদ্ধি ঘটছে, এই জনসংখ্যা বৃদ্ধির ফলে বিভিন্ন বনভূমি ধ্বংস হচ্ছে। মানে ধ্বংস হচ্ছে বলতে কি, ওগুলোকে কেটে ফেলা হচ্ছে, ওখানে বাড়ি তৈরি করা হচ্ছে। তোমরা দেখতে পাবে যতগুলো ফাঁকা ফাঁকা জায়গা ছিল মানে হচ্ছে যে সমস্ত জায়গাতে হয়তো কৃষি জমি ছিল ওই জায়গাগুলোতে এখন বাড়ি হয়ে যাচ্ছে, বা যেই জায়গাগুলোতে অনেক প্রাণীর হয়তো আবাসস্থল ছিল ওই জায়গাগুলো পুরোপুরি জলাশয় ভরাট করা হচ্ছে, বা গাছ কেটে ওই জায়গাগুলোতে নতুন নতুন বাড়ি তৈরি করা হচ্ছে। তাহলে এই যে এটা কিসের জন্য হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য। তাহলে এই জনসংখ্যা বৃদ্ধিটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা, অবশ্যই মানে এই পয়েন্টটা রাখতে হবে। তাহলে দেখো সবগুলোই মিলল না। প্র থেকে প্রাকৃতিক কারণ, গ থেকে গবেষণা, ধ থেকে ধ্বংস মানে আবাসস্থল ধ্বংস, চ থেকে চিত্ত বিনোদন বা মনের আনন্দের জন্য শিকার করে থাকে, বিদেশে রপ্তানি, বয়সী, খ থেকে খাদ্যের জন্য মানে সুস্বাদু খাদ্যের জন্য আমরা প্রাণী হত্যা করি, আর বোরকাজ থেকে জনসংখ্যা বৃদ্ধি। তাহলে এই কারণগুলো একবার যদি আমরা মানে এটা যদি মনে রাখার চেষ্টা করি, মনে রাখতে পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যেকটা কারণ খুব ভালো করে ডিটেলসে লিখতে পারবো। আর এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সেই জন্য ইম্পর্টেন্ট বলতে কি মানে এই পয়েন্টটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। এটা দিয়ে তোমাদের যে কোনো কিছু অবলুপ্তির কারণ আসুক, যদি আসে যে বন্যপ্রাণী অবলুপ্তির কারণ তাহলে তো এটা লিখবই, যদি আসে যে তোমাদের বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য হ্রাসপ্রাপ্তির কারণ তাহলেও আমরা এটা লিখতে পারবো। ঠিক আছে, যদি আসে যে কোনো একটা ইম্পর্ট্যান্ট কোনো প্রাণী বা প্রয়োজনীয় কিছু জিনিস ধ্বংসের কারণ কি তখন এটা লিখতে পারি। একটু কোয়েশ্চেনটা বুঝতে হবে যে কি বলেছে, আর ওখানে এই পয়েন্টগুলো ফিট হবে কিনা, ওখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা দিলে সেটা বুঝে তখন লিখবে। কিন্তু এটা অবশ্যই মনে রাখবে, এটা মনে রাখলেই তোমাদের যথেষ্ট, 5 মার্কের জন্য হোক 3 মার্কের জন্য হোক। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, নেক্সট দিন বাকি পড়াটা আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে 3টা পয়েন্ট কি কি করলাম, একটা হচ্ছে বন্যপ্রাণী অবলুপ্তির কারণ, একটা হচ্ছে ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্যের গুরুত্ব, আর একটা পড়লাম লস অফ বায়োডাইভার্সিটি মানে জীববৈচিত্র্য হ্রাসপ্রাপ্তির কারণ। কোনটা কি দিয়ে মনে রাখলাম, একটা প্রভা দিয়ে মনে রাখলাম, একটা প্রভাত চাবিকাশ দিয়ে, আর ইম্পর্টেন্সটা হচ্ছে ফেম দিয়ে, FAME। আশা করি সকলের মনে থাকবে। নেক্সট দিন বাকি পড়াটুকু আলোচনা